এই জমিদার বাড়ির দেয়ালের ভিতরে লুকিয়ে আছে বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার এক ভয়ঙ্কর ইতিহাস। আরো আছে একজন সাধারণ খাজনা আদায়কারী থেকে পুরো এলাকার জমিদার হয়ে ওঠার গল্প। কথিত আছে এই বাড়ির পুকুরেই রহস্যজনকভাবে মারা যায় জমিদারের বড় ছেলে, আর তারপর থেকে শুরু হয় এই রাজবাড়ির পতনের গল্প। 1947 সালের পর তখন যখন জমিদারি উচ্ছেদ হলো তখন তিনি জমিদারির প্রতারণার চলে গেল। তিনি বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর এবং ফুলবাড়ি প্রজাদের কাছ থেকে খুব দক্ষতার সাথে খাজনা আদায় করতেন। এই যে এখন আমি জমিদার বাড়ির 2 তলায় রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে হয়তো ছাদে যাওয়া যায়। লোকমুখে শোনা যায় রাজকুমার সরকার রঘু হাসদার কাছ থেকে প্রায় 5 বস্তা কাঁচা টাকা ধার নেন। এই যে রুকনি বাবুর যে মন্দির টন্দির গুলো দেখে গেছেন বা জমা জমি, এই যে মন্দিরে জমা জমি, মন্দিরের নামে জমি আছে কিন্তু এই মন্দির খায় না। ওর কে কে যে খায় তা বলতে পারি না, কিন্তু মন্দিরটা খুব অবহেলিত। আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ঐতিহাসিক রখনীকান্ত জমিদার বাড়ির সামনে। 100 বছর পুরনো এই স্থাপনাটি আজও বহন করে চলেছে ঐতিহাসিক আমলের জমিদারদের নানান স্মৃতি এবং রহস্যময় ইতিহাস। একজন ব্যক্তি কিভাবে খাজনা আদায়কারী থেকে এই এলাকার জমিদার হয়ে ওঠেন, পুরো এই গল্পটি রয়েছে এই স্থাপনাকে ঘিরে। একসময় এই পুরো এলাকা জুড়ে ছিল জমিদারদের রাজত্ব, বাগান এবং অসংখ্য প্রজাদের আনাগোনা। সময়ের সাথে সাথে হারিয়ে গেছে সেই জৌলস, কিন্তু এই স্থাপনার অনেক অংশ এখন প্রায় ধ্বংসপ্রাপ্ত। তবুও এই স্থাপনাটি ইতিহাসের অনেক সাক্ষী বহন করে। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো এই জমিদার আমলের ইতিহাস এবং এই স্থাপনার কাহিনী। সবকিছু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার রতনপুর এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক রখনীকান্ত জমিদার বাড়ি। বর্তমানে এটি বিরামপুর অঞ্চলের অন্যতম পুরনো প্রত্নস্থল হিসেবে পরিচিত। তবে এই জমিদার বাড়ির ইতিহাস শুধু একটি অট্টালিকার ইতিহাস নয়, বরং এটি ক্ষমতা, লোভ, বুদ্ধিমত্তা এবং ট্র্যাজেডির এক বাস্তব গল্প। অষ্টাদশ শতকের দিকে ব্রিটিশ শাসন আমলে পুরো বাংলা জুড়ে জমিদারি প্রথার বিস্তার ঘটে। তখন বিভিন্ন এলাকায় জমিদারদের হয়ে খাজনা আদায়ের জন্য আলাদা লোক নিয়োগ করা হতো। ঠিক সেই সময় ফুলবাড়ির জমিদারের পক্ষ থেকে রাজকুমার সরকার নামের এক ব্যক্তিকে রতনপুর কাছারিতে পাঠানো হয়। রাজকুমার সরকার ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং কর্মদক্ষ একজন মানুষ। তিনি বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর এবং ফুলবাড়ি প্রজাদের কাছ থেকে খুব দক্ষতার সাথে খাজনা আদায় করতেন। তার কাছে এই ফুলবাড়ির জমিদার এতটাই সন্তুষ্ট হন যে তিনি তার নিজের বোনের সাথে রাজকুমারের বিয়ে দিয়ে দেন। শুধু তাই নয়, উপহার হিসেবে দেন 650 বিঘা জমি এবং রতনপুর কাছারির দায়িত্ব। এরপর থেকেই রাজকুমারের জীবন বদলে যেতে শুরু করে। সাধারণ একজন খাজনা আদায়কারী থেকে ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এলাকার অন্যতম প্রভাবশালী জমিদার। তবে ক্ষমতা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে তার সম্পদের লোভ। সেই সময় একই এলাকায় রঘু হাসদা নামের এক প্রভাবশালী সাঁওতাল বাস করতেন। তার ছিল বিশাল জমি, ফলের বাগান এবং বিপুল সম্পদ। লোকমুখে শোনা যায় রাজকুমার সরকার রঘু হাসদার কাছ থেকে প্রায় 5 বস্তা কাঁচা টাকা ধার নেন। সেই টাকা দিয়ে তিনি অন্য জমিদারদের জমি নিলামে নিতে শুরু করেন। এক সময় এভাবে তিনি প্রায় 300 একর জমি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এমনকি রঘু হাসদার কাছ থেকেও প্রায় তার 50 একর একটি বাগান ছিল, সেটিও তিনি নিজের আয়ত্তে নিয়ে নেন। যিনি তাকে সাহায্য করেছিলেন তাকেও তিনি এই অঞ্চল থেকে বিতাড়িত করেন। এভাবে তিনি এই অঞ্চলে একক প্রভাবশালী জমিদারে পরিণত হন। এরপর তিনি নির্মাণ করেন বিশাল আকৃতির একটি সুদৃশ্য দ্বিতল অট্টালিকা। চারপাশে ছিল বড় বড় পুকুর, ফলের বাগান, বনজ গাছ এবং বিশাল জমি। এক সময় এই পুরো এলাকা জুড়ে ছিল জমিদার পরিবারের দাপট। জমিদার বাড়ির ভিতরে ছিল আলাদা কাছারির ঘর, অতিথিদের থাকার ব্যবস্থা এবং কর্মচারীদের জন্য পৃথক অংশ। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসতো বিভিন্ন কাজে। প্রতিদিন জমিদার বাড়ির উঠানে প্রজাদের ভিড় লেগেই থাকতো। কিন্তু সুখ যেন বেশি দিন টিকল না। রাজকুমারের বড় ছেলে রতন কুমারের বয়স তখন মাত্র 16 বছর। একদিন জমিদার বাড়ির মন্দিরে পুকুরে গোসল করতে গিয়ে রহস্যজনকভাবে মারা যায় সে। এই ঘটনার পর পুরো জমিদার পরিবারে নেমে আসে শোকের ছায়া। একমাত্র ছেলের মৃত্যু রাজকুমার সরকারকে ভীষণভাবে ভেঙে দেয়। লোকমুখে বলা হয় পুত্র শোক সহ্য করতে না পেরে কিছুদিনের মধ্যেই তিনিও মারা যান। তার মৃত্যুর পর জমিদারির দায়িত্ব চায় ছোট ছেলে রখনীকান্ত
বা রক্ষণী রাজকুমার সরকারের হাতে। তার নাম থেকেই পরবর্তীতে এই বাড়ির নাম হয় রক্ষণীকান্ত জমিদার বাড়ি। রক্ষণীকান্তের সময়েও জমিদার বাড়ির প্রভাব অনেকটা বজায় ছিল, তবে ধীরে ধীরে জমিদারি প্রথা দুর্বল হতে শুরু করে। সময়ের সাথে সাথে কমতে থাকে জমিদার পরিবারের ক্ষমতা ও প্রভাব। 1947 সালে দেশভাগ এবং পরবর্তীতে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর এই জমিদার বাড়ির জৌলুস আরো কমতে থাকে এবং 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এই জমিদার বাড়ির সকল সদস্যরা এই অঞ্চল ছেড়ে চলে যান। 1947 সালের পর তখন যখন জমিদারি উচ্ছেদ হলো, তখন তিনি জমিদারির প্রথা ওনার চলে গেল। যাওয়ার পর উনি 1971 সালে যখন স্বাধীনতা যুদ্ধ, তখন উনি স্ত্রী সহ 1971 সালে স্ত্রী সহ ওনারা ভারতে চলে গেছেন। ভারতে শুনেছি নাকি ওনার বাড়ি ছিল নাকি কলকাতাতে। চলে যাওয়ার পর উনি আর স্বাধীনতার পর একবার আসছিলেন দেখার জন্য, আসার পর চলে গেছেন, আর আসেন নেই। এখন জমা জমি যত এই বাড়িঘর সব এরকম অবস্থা আছে, সরকারের অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন দ্বিতল বিশিষ্ট এই ভবনের সিঁড়ি, এখান দিয়ে আপনারা এই যে 2 তলায় উঠতে পারবেন এই ভবনের। এই যে এখন আমি জমিদার বাড়ির 2 তলায় রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে হয়তো ছাদে যাওয়া যায়, কিন্তু এই সিঁড়িটি এখন ভেঙে ফেলা হয়েছে। আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি জমিদার বাড়ির 2 তলায় এবং আমার ঠিক সামনে রয়েছে, মানে এই জমিদারের এই জায়গাগুলো রয়েছে একটি ইউনিয়ন পরিষদ এবং আমার ঠিক সামনে, মানে জমিদার বাড়ির সামনে রয়েছে একটি ইসলামিয়া মিশন মাদ্রাসা। আর আপনাকে এখানে আসলে জাস্ট একটা জিনিস আপনাকে আকর্ষণীয় করবে, সেটা হচ্ছে যে এখানকার বাড়িগুলো যে রয়েছে সেগুলো মাটির তৈরি এবং দেয়ালগুলো নকশাকৃত, যেটি দেখতে অনেকটাই মনোমুগ্ধকর লাগে। এই যে জমিদার বাড়ির সামনে ছোট ভাইরা গাছে চড়ছে আমরা পারানোর জন্য। আমি এখন জমিদার বাড়ির সামনে ইউনিয়ন পরিষদ যে আছে এখানে আছি, আর আমার সাথে দেখতে পাচ্ছেন একজন ছোট ভাই। তো তোমরা কি জানো যে তোমাদের নেতা রঘু হাসদাও ছিল এখানকার? হ্যাঁ জানি। জানো তার কি কি ছিল বলো তো একটু শুনি। ওগুলো জানি না, খালি নামটা জানি। নাম জানো যে রঘু হাসদাও ছিল, তিনি কিন্তু এখানকার নেতা ছিলেন বলতে গেলে। পরে রাজকুমার সরকার তার জমি সব অধিগ্রহণ করার পর তাকে কিন্তু বিতাড়িত করছে এখান থেকে। তো এখন ছোট ভাইয়ের সাথে সামনে একটা পুকুর আছে, সেই পুকুরে আমরা দেখতে যাব, যেখানে নাকি রাজকুমারের বড় ছেলে তিনি সেখানে গোসল করতে নেমে মারা গেছিলেন। তো আমরা ছোট ভাইয়ের সাথে সেখানে পুকুরে যাব দেখতে। ছোট ভাই কিন্তু আমাদের নিয়ে যাচ্ছে সেই পুকুরে, এবং পুকুরের পাশে কিন্তু একটা মন্দির রয়েছে, যেটি বলতে গেলে পুকুরটা কিন্তু প্রাচীন, মন্দিরটা জানি না যে প্রাচীন কিনা। এই যে দেখতে পাচ্ছেন সাদা এবং লাল রঙের বাড়িগুলো, এগুলো কিন্তু বলতে গেলে জমিদারের মানে জায়গাগুলো ছিল। এগুলো সরকার অধিগ্রহণ করার পর থেকে এখানে একটি গুচ্ছগ্রাম দেওয়া হয়েছে, যেখানে মানুষের এখানে বসবাস করে থাকে। এখানে সাঁওতাল, হিন্দু, বিভিন্ন ধর্মগোষ্ঠীর লোক এখানে বসবাস করে। এই পুকুরের পাশে রয়েছে একটি মন্দির, যেখানে এখানকার সংখ্যালঘুরা, সাঁওতাল এবং হিন্দুরা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে থাকে এবং এই মন্দির সম্পর্কিত বিভিন্ন দাবি দেওয়া রয়েছে এই সংখ্যালঘুদের মাঝে। আমরা তাদের কাছ থেকে শুনবো। রঘু হাসদা ওনার বাবা ছিলেন। রঘু হাসদা খুব সুন্দর, সে ধনাত্ম ব্যক্তি ছিল। সে এখানে ওনার বহু সার সম্পদ রুকনি বাবু আসার পর, তার বাবা আসছিল আগে, রুকনি বাবু এই করতে মিলতে 71-এর পর থেকে আর কি শেষ হয়ে গেলেন। ওনার জমা জমি আর নাই, সবাই দখল করে নিচ্ছে। আর এই যে রুকনি বাবুর যে মন্দির টন্দির গুলো দেখে গেছেন বা জমা জমি, এই যে মন্দিরের জমা জমি, মন্দিরের নামে জমি আছে, কিন্তু এই মন্দির খায় না। ওর কে কে যে খায় তা বলতে পারি না, কিন্তু মন্দিরটা খুব অবহেলিত, এর কোনো গুরুত্ব নেই। তো ইদানিং এই যে সরকারের টাকা দিল অনুদান, এই যে রং টং করলাম বা ওই ওদিকে ঘরটা ঠিক করলাম, বর্তমান এই অবস্থায় যে ধারে ভাঙ্গে যাচ্ছে, বেড়া টেড়া দিয়ে রাখলাম যেন ভাঙ্গে আরো মন্দিরটা পড়ে না যায়। তো এখানে বসবাসরত হিন্দু, সাঁওতাল সহ বিভিন্ন সংখ্যালঘুদের এই দাবিটি যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে থাকব। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ছিল দিনাজপুরের ঐতিহাসিক রক্ষণীকান্ত জমিদার বাড়ির গল্প। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।